অবস্টেট্রিক্সে অক্সিজেন একটা জীবন রক্ষাকারী উপাদান। অক্সিজেনের প্রয়োজন বিভিন্ন জায়গায়। যদি আমরা গর্ভকালীন সময় থেকে শুরু করি, অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, পোস্টপার্টাম হ্যামোরেজ, প্রতিটা ক্ষেত্রে যেখানে মায়ের শকে যাওয়ার সম্ভাবনা, যেখানে মায়ের মৃত্যু হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু অক্সিজেন হলো জীবন রক্ষাকারী। নবজাতক যখন হয়, আমাদের দেখা যায় যে অনেক বাচ্চাদের জন্মকালীন সময় শ্বাসকষ্ট হয়, তার জন্য কিন্তু এই অক্সিজেনটা একটা জীবন রক্ষাকারী উপাদান। বাংলাদেশের কথা যদি বলি, যে আমাদের অক্সিজেন ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি, একটা কথা চিন্তা করতে হবে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য, মানুষের জন্য যে পরিমাণ অক্সিজেনের দরকার, আর ন্যাচারাল ওয়েতে আমরা যেটা অক্সিজেন পাচ্ছি সেটা ছাড়া স্বাস্থ্যগত কারণে আমাদের অনেক সময় দেখা যায় যে আরও বেশি অক্সিজেনের দরকার। সেই ক্ষেত্রে কিন্তু যতটুকু অক্সিজেনের আমাদের দরকার, তার চাইতে কিন্তু সেই পরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে না। আরেকটা জিনিস হলো, যেটা তৈরিও হচ্ছে সেটা কিন্তু সরবরাহের ক্ষেত্রে অনেক রকম জটিলতা আছে। সেই জটিলতাগুলোর কারণে সঠিক জায়গায় সঠিক সময়ে অক্সিজেনটা সরবরাহ হয় না। যে সমস্ত জায়গায় অক্সিজেন তৈরি হচ্ছে সেখান থেকে সহজে নিয়ে যাওয়া যায়, কিন্তু সেখানে আমাদের যানজটের কথা মাথায় রাখতে হবে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে বা মফস্বল শহরে এই অক্সিজেন সিলিন্ডারগুলো কিন্তু লঞ্চে করে, ট্রাকে করে, বাসে করে অনেকভাবে নেওয়া যায়। অনেক সময় এখানেও যানজটের ব্যাপার আছে, বা কোনো যান্ত্রিক বা কোনো গোলযোগ হলেই সেই সাপ্লাইগুলো সঠিক সময়ে হয় না। অক্সিজেন সামিটটা কিন্তু একটা অত্যন্ত আমাদের দেশের জন্য একটু প্রয়োজনীয় এবং সময় উপযোগী সামিট আমি বলবো। এটা একদিকে যেমন মানুষের সচেতনতা বাড়াতে পারবে, আরেকদিকে এই যে অক্সিজেন নিয়ে আমাদের সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে সমস্ত স্টেক হোল্ডাররা বসে একসঙ্গে এটার কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে নিয়ে পর্যালোচনা করতে পারবে, এবং পর্যালোচনা করে সরকারকে এবং দেশীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে যে সুপারিশগুলো দরকার সেগুলো করতে পারবে, যাতে আমাদের দেশে এই অক্সিজেনের সমস্যার সমাধান হয়। যারা এই সামিটের আয়োজন করছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, এবং এই সামিটের সব ধরনের সফলতা কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি এবং সেই সাথে অক্সিজেন নিচ্ছি। অক্সিজেন একটা ইম্পর্টেন্ট, অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী কম্পোনেন্ট বাতাসে, যা ছাড়া আমরা বাঁচবই না। এখন প্রশ্ন হলো যে একজন রোগীর কেন অক্সিজেন দরকার হয়? সব রোগীরই দরকার হয় না, যাদের স্বাভাবিকভাবে যারা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না। যেমন তার যদি লাংসে কোনো সমস্যা থাকে, লাংসে কোনো ডিজিজ থাকে, বা শ্বাসতন্ত্র বা শ্বাসনালীতে কোনো সমস্যা থাকে, যারা কিনা স্বাভাবিকভাবে বাতাস থেকে অক্সিজেন নিতে পারছে না অথবা অক্সিজেনকে ট্রান্সফার করতে পারছে না, তাদের অক্সিজেন দরকার হতে পারে। আবার যেমন যাদের হার্টের সমস্যা আছে, তারা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বাহী রক্ত সঞ্চালন করতে পারছে না, কারণ আমরা জানি এই অক্সিজেন আমরা যখন শ্বাস নিই, সেই অক্সিজেন শরীরে আসে, সেই অক্সিজেন আবার রক্তের মাধ্যমে টিস্যুর কাছে চলে যায়। এখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যদি টিস্যুতে না যায়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম মেটাবলিজম হয় না, আমরা যে শক্তি পাই সেই শক্তি উৎপন্ন হয় না, এবং তার ফলে যে একটা অল্টারনেটিভ পাথওয়ে তৈরি হয়, তার ফলে যে মেটাবলিজমটা হয় সেখানে দেখা যায় ক্ষতিকারক কিছু অ্যাসিড তৈরি হয় টিস্যুতে, তার ফলে অ্যাসিডোসিস হয়, এবং এর ফলে রক্তের পিএইচ কমে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এবং রোগীকে আরো ত্বরান্বিত করে মৃত্যুর দিকে। কাজে অক্সিজেন হচ্ছে অপরিহার্য একটা জীবন রক্ষাকারী কম্পোনেন্ট। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের প্রসূতি বিদ্যায় বা গর্ভবতী মার অক্সিজেন কেন দরকার হবে? সে তো একজন ইয়াং মেয়ে, তাই না? সে গর্ভধারণ করেছে, তার কেন অক্সিজেন দরকার হবে? সে একইভাবে তার যদি খুব রক্তশূন্যতা থাকে, সে যদি খুব অ্যানিমিক থাকে, যা কিনা আমাদের দেশের মেয়েদের জন্য প্রায় এটা হয়ে থাকে, তার ফলে তার কি হতে পারে? অ্যানিমিক হার্ট ফেলিয়ার হতে পারে, এবং তার ফলে সে প্রয়োজনীয় অক্সিজেন রক্তের মাধ্যমে টিস্যুকে সাপ্লাই দিতে পারছে না, এবং বাচ্চাকেও সাপ্লাই দিতে পারছে না। এছাড়া তার মার যদি লাংসের সমস্যা থাকে, যেমন অ্যাজমা, খুব সিভিয়ার অ্যাজমা, অথবা তার কোনো কার্ডিয়াক ডিজিজ থাকে, হার্টের কোনো সমস্যা থাকে, তাহলে সে প্রয়োজনীয় অক্সিজেন সে সাপ্লাই দিতে পারছে না। কিন্তু এগুলো খুব বেশি কমন না, তার থেকে বেশি কমন হচ্ছে যেটা দেখা যায় যে গর্ভকালীন বা প্রসবকালীন জটিলতা। তার মধ্যে অন্যতম জটিলতা হচ্ছে প্রসবোত্তর রক্তক্ষরণ।
প্রসবোত্তর রক্তক্ষরণ বা প্রসবকালীন রক্তক্ষরণের জন্য তার যদি ব্লাড ভলিউম অনেক কমে যায়, তাহলে দেখা যায় যে সে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন টিস্যুকে সাপ্লাই দিতে পারছে না। সেই ক্ষেত্রে তখন আমাদের তাদেরকে বাইরে থেকে অক্সিজেন দিতে হয় মাকে সাহায্য করার জন্য। এছাড়া অনেক সময় অপারেটিভ ডেলিভারি, যেমন সিজারিয়ান ডেলিভারি বা অন্যান্য ডেলিভারির সময় অ্যানেস্থেটিক যে ড্রাগ ইউজ করা হয়, সেই ড্রাগের কারণে হয়তো দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ব্লাড ভলিউম কমে যায়, এবং তার ফলে তখন তার অক্সিজেনেশনের সমস্যা হতে পারে, এবং সেই ক্ষেত্রে অ্যানেস্থেটিস্টরা অক্সিজেন দিয়ে তাকে মাকে সাহায্য করেন। অনেক সময় বাচ্চার অক্সিজেন সাপ্লাই হয়তো কম হয়, সেটা কিন্তু হয় মার কারণে। হয়তো মার কোনো অসুখ আছে, যেমন ব্লাড প্রেশার বেশি বা সিভিয়ারলি অ্যানিমিক, অথবা তার প্লাসেন্টাতে কোনো সমস্যা আছে যার কারণে পর্যাপ্ত অক্সিজেন যাচ্ছে না টিস্যুতে, তখন কিন্তু বাচ্চার অক্সিজেনের সমস্যা হতে পারে। তো বড় বড় হাসপাতালগুলো সাধারণত সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই থাকে, যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের সিলিন্ডার ইউজ করতে হয়, এবং সেই সাথে যে সরঞ্জাম যেগুলো লাগে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। কাজে প্রত্যেকটা হাসপাতালেরই একটা নীতিমালা থাকে, এবং তাদের রুগীর যে প্যাটার্ন, রুগীর যে কেস লোড, এবং কি ধরনের ক্যাজুয়ালিটি বা কি ধরনের কেস মিক্স বা কেস ভ্যারাইটি আসছে, তার উপর তারা নির্ধারণ করে যে কোন জায়গায় তারা কতটা অক্সিজেন সাপ্লাই দিবে। আর যেগুলো হাসপাতাল যেমন যেখানে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই, সেখানে তো সিলিন্ডারের উপর ডিপেন্ড করতে হয়, কাজে সেখানেও তাদের ডিমান্ড অনুযায়ী সেই সিলিন্ডারের পর্যাপ্ত সরবরাহটা ইনশিওর করতে হয়। তো অক্সিজেন যে কত লাইফ সেভিং কম্পোনেন্ট আমরা কখন ফিল করি, যখন আমাদের অক্সিজেনের অভাব হয়, তাই না? কোভিড প্যান্ডেমিকের সময় যখন আমরা দেখেছি যে আমাদের হাসপাতালগুলোতে অক্সিজেনের সরবরাহ কতটা অপ্রতুল, এবং একজন রোগী শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু আমরা তাকে অক্সিজেন দিয়ে সাহায্য করতে পারছি না। তো এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমাদের একটা নীতিমালা থাকা দরকার, সেখানে ডিমান্ড সাইড দেখে সাপ্লাই সাইড নির্ধারণ করা দরকার, পর্যাপ্ত অক্সিজেন যেন থাকে এবং এর জন্য অপচয় না হয় সেটাও আমাদের খেয়াল করতে হবে। সেই সাথে দক্ষ জনবল তৈরি করা, কারণ এটা একটা টেকনিক্যাল জিনিস, এই টেকনিক্যাল জিনিসটা যাতে কোনোভাবে মিসইউজ না হয়, বা অক্সিজেন সিলিন্ডার আছে কিন্তু অন্যান্য সরঞ্জাম নাই, তার জন্য আমরা অক্সিজেন দিতে পারছি না। এই সামিটের আমি সর্বাত্মক সফলতা কামনা করছি এবং আশা করছি যে আমাদের সরকার এই ধরনের একটা নীতিমালা তৈরি করবে, যা কিনা হাসপাতালগুলোকে সাহায্য করবে, যারা হেলথ সার্ভিস প্রোভাইড করছে, হেলথ কেয়ার প্রফেশনাল তাদেরকে সাহায্য করবে, সেই সাথে যারা কনজিউমার মানে পেশেন্ট যারা, তাদেরকেও তাদের জীবন রক্ষাকারী কম্পোনেন্ট যাতে তারা সবসময় পায়, এই ব্যাপারটা নিশ্চিত করবে। ধন্যবাদ। চিকিৎসার ক্ষেত্রে বা হেলথ কেয়ারের ক্ষেত্রে অক্সিজেন যে কত বড় একটা ভূমিকা রাখে এটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। সবসময় আমরা জানি এটার প্রয়োজনীয়তা, কিন্তু আমরা এটা খুব বেশি অনুধাবন করতে পেরেছি কোভিড-19 সময়। ওই সময় আমরা বুঝতে পেরেছি যে আসলে অক্সিজেনটা আমাদের একটা ওই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনে কি পরিমাণে আসলে অক্সিজেনটাকে মানে গুরুত্ব বহন করে। শুধুমাত্র এই অক্সিজেনের জন্য অনেকগুলি প্রাণ আসলে আমরা সেই সময়ে আমাদের গিয়েছে, এবং শুধুমাত্র অক্সিজেন আমরা সেই সময়ে কিছু পরিমাণ অক্সিজেনের সরবরাহ করতে পেরেছি বলেও আবার কিছু প্রাণ আমরা আসলে বাঁচাতে পেরেছি, বা কিছু ব্যবস্থা আসলে আমরা সেই সময় নিয়েছিলাম যে পরবর্তী সময় যদি আমাদের এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন হয় তখন যেন আমরা ভবিষ্যতে অক্সিজেনের এই ধরনের অভাব বোধ না করতে পারি। কিন্তু আসলে তখনই হয়তো বিষয়টা থেমে গেছে, এখন আর এই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি চর্চা করছি না। বাট আমাদের কোভিড-19 সময়কার যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল অক্সিজেন নিয়ে, সেটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ভবিষ্যতে এই ধরনের ক্রাইসিস সিচুয়েশন হতে পারে, এবং আসলে আমরা প্রতিনিয়ত হচ্ছে। সেই সময় অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছিল বলে আমরা বুঝতে পেরেছি, এখন আমরা হয়তোবা সেইভাবে বুঝতে পারছি না। বাট অক্সিজেন সরবরাহ নিয়ে এবং সমস্ত লেভেলে এটা সরবরাহ নিয়ে সরকারের এবং হচ্ছে শুধুমাত্র সরকার নয়, সরকারের সাথে নন প্রাইভেট অর্গানাইজেশনগুলোকে আসলে আগে আসতে হবে, যেন আমাদের এই অক্সিজেন সরবরাহটা সবসময় সর্বক্ষেত্রে সাপ্লাইটা যেন নিশ্চিত হয়। আমি বাংলাদেশ অক্সিজেন সামিট 2025 এই যে সামিটটা হতে যাচ্ছে, তো আমি শুভকামনা করছি যে এই সামিটটা খুবই সফলভাবে সম্পন্ন হোক এবং আমরা এখান থেকেও পজিটিভ কিছু পেয়ে সামনের দিকে এগিয়ে যাই। ধন্যবাদ। আমাদের যে পেশেন্টরা আছে, আমরা দুরকম পেশেন্ট আমরা ডিল করি, যারা প্রেগনেন্সি রিলেটেড, তেমনি অবস্টেট্রিক পেশেন্টস, কিছু আছে গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে থাকে, তাদেরকেও আমরা ডিল করে থাকি।
এখন এখানে প্রয়োজনীয়তাটা কি? আমরা জানি যে অক্সিজেন একটা লাইফ সেভিং ইন্টারভেনশন। যখন একটা মানুষের খুবই প্রয়োজন হয়, শ্বাসকষ্ট হচ্ছে, অনেক রকম কমপ্লিকেশন হচ্ছে, তখন অক্সিজেনের প্রয়োজন হয়। এবং এই অক্সিজেনটা যেমন প্রেগনেন্সিতে দেখা গেল কারো অ্যাজমা হয়েছে, অথবা কারো শ্বাসকষ্ট হচ্ছে, অথবা অবস্টেটিক রোগীদের কথা যদি আমরা বলে থাকি, তারা হয়তো বা কোনো কারণে আইসিইউতে আছে, সেখানে তো অবধারিত যে অক্সিজেন ছাড়া কোনো উপায় নেই। তাছাড়া গাইনোকোলজিক্যাল পেশেন্টদের অনেক সময় বিভিন্ন ডিজিজ হয়ে থাকে যখন প্রয়োজন হয়। তাছাড়া টার্মিনাল কন্ডিশন, কারো ক্যান্সার হয়েছে, কারো খুব সিরিয়াস অবস্থা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখনও কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। এবং আমাদের পেশেন্টরা বোথ অবস্টেটিক্স গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে যারা থাকে, তারা কিন্তু আমি একবার আগেও বললাম যে আইসিইউতে ভর্তি থাকতে হবে, তখন এটার প্রয়োজনীয়তা আমরা বুঝি যে প্রয়োজন হয়। আমরা কিন্তু দেখা যায় যে পাবলিক হসপিটালেও কাজ করি, আবার প্রাইভেট সেক্টরেও কাজ করে থাকি। ন্যাচারালি প্রাইভেট সেক্টরে হয়তো ডিমান্ড অনুযায়ী তাদের অ্যাভেলেবল থাকতে পারে, কিন্তু পাবলিক হসপিটাল যেখানে আমরা ম্যাক্সিমাম পেশেন্টদেরকে সার্ভিস দিতে চাই, পেশেন্টদের বাঁচাতে চাই, সেখানে কিন্তু সবসময় অক্সিজেনের আমাদের হয়তো দেখা গেল আমরা পাই না। দু এক বছর আগে আমাদের এখানে কোভিডে আমরা দেখেছি যে অনেক পেশেন্টরা অক্সিজেনের অভাবে অনেক রোগীরা কিন্তু মারা গেছে। সেটা কি শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে সেটা আমরা দেখতে পেয়েছি। এটা একটা বিরাট আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমার মনে হয় যে এইটার জন্য আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে, এবং বাংলাদেশ অক্সিজেন যে অনেক বড় একটা সামিট হচ্ছে 2025, এটার জন্য আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। বাংলাদেশ অক্সিজেন সামিট 2025-এর সকল অংশগ্রহণকারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গুরুত্বপূর্ণ বৈশ্বিক আলোচনায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য আইসিডিডিআরবিকে ধন্যবাদ জানাই। মেডিকেল অক্সিজেন একটি জীবন রক্ষাকারী উপাদান। অক্সিজেন সরবরাহ একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতার অন্যতম সূচক। কোভিডের সময় অক্সিজেনের প্রয়োজনীয়তা আমরা খুব কাছ থেকে দেখেছি। অক্সিজেনের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। বিশেষ করে হাসপাতালের জরুরি বিভাগ, নিউবর্ন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট, সিজারিয়ান সহ সব ধরনের অস্ত্রোপচার এবং ক্রনিক শ্বাসকষ্টের চিকিৎসা সেবায় দেশের সকল স্তরের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সার্বক্ষণিক অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিত করা অত্যাবশ্যক। বাস্তবতা হলো বাংলাদেশে মেডিকেল অক্সিজেন সম্পর্কিত নির্ভরযোগ্য পরিসংখ্যান এখনো খুবই সীমিত। অক্সিজেন সংক্রান্ত চাহিদা নিরূপণে কিছু অতিরিক্ত প্রশ্ন সংযোজন করা সম্ভব হলে জাতীয় পর্যায়ে অক্সিজেনের ব্যবহারের প্রবণতা, জেলাভিত্তিক বৈষম্য এবং কাভারেজের সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হবে। আমি আশা করব যে সামিটটির আয়োজন করা হয়েছে, এই সামিট হতে আমরা গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ পাব। বিশেষ করে বিবিএস এর পক্ষ থেকে আমি বলতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এই সামিট থেকে যদি এ ধরনের সুপারিশ আসে যে বিবিএস এ ধরনের পরিসংখ্যান প্রণয়ন করতে পারে, বিবিএস সেক্ষেত্রে সবসময় আমরা এ ধরনের অনুরোধকে স্বাগত জানাতে চাই। অক্সিজেন অ্যাকচুয়ালি আমাদের সারাউন্ডিংসে সাফিসিয়েন্ট অক্সিজেন থাকে। নর্মালি আমাদের অক্সিজেন আলাদা করে দরকার হয় না। সাপোজ একটা রোগের একটা নর্মাল ডেলিভারি হচ্ছে, নর্মাল ডেলিভারিতে আমরা বলতে চাই আমার রুমে যে অক্সিজেন আছে দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর দ্যাট পেশেন্ট। নর্মালি একটা নর্মাল ডেলিভারিতে কিন্তু আমার অক্সিজেন লাগার কথা না। আমরা এতক্ষণ যে কন্ডিশনগুলো মেনশন করলাম যে মায়ের কোনো কারণে ডিমান্ড বেড়ে গেলে বা বাচ্চার ডিমান্ড বেড়ে গেলে আমার অক্সিজেনটা দিতে হবে। এখন অনেক সময় যেটা হয় যে অক্সিজেনের একটা মিস ইউজও হয়ে যায়। যেমন কেমন মিস ইউজ হয়, রোগীদের একটা ধারণা আছে যে আচ্ছা রোগীটার একটা শ্বাসকষ্ট হচ্ছে বা কিছু, এখন যদি আমি অক্সিজেন দিলেই ভালো হবে বা রোগী নড়ে না, অক্সিজেন দিলেই বাচ্চাটা ভালো থাকবে, এরকম একটা মিথ থাকে। আসলে সেখানে অনেক সময় মিস ইউজ হয়। মিস ইউজ হচ্ছে এইভাবে যে আসলে অক্সিজেন নর্মালি তো লাগে না, আবার ওভার ইউজ অফ অক্সিজেনেরও কিছু সমস্যা আছে। যেমন আমি যদি অক্সিজেন বেশি ইউজ করি তাহলে ফ্রি রেডিকেল তৈরি হয়, সেই ফ্রি রেডিকেলটা ভেসো কনস্ট্রিকশন করে, তার মানে রক্তনালীকে চিকন করে ফেলে, তাহলে অক্সিজেন সাপ্লাই তো কমে যাবে। সুতরাং আমার যখন প্রয়োজন আমার শুধু অক্সিজেনটা তখনই দিতে হবে, যখন প্রয়োজন নাই আমি মিস ইউজ অফ অক্সিজেন করতে পারবো না। যখন আমি পেরিফেরিতে কাজ করতাম, ছোট ছোট হসপিটালে কাজ করতাম, সব হসপিটালে তো সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই, সেখানে হয়তো সিলিন্ডার ইউজ করা হচ্ছে। এখন সিলিন্ডার ইউজ করতে গেলে হয়তো সিলিন্ডারটা প্রপারলি ফাংশনিং না, বা যে যন্ত্রটা
খুব ভালো মতো ইউজ করতে পারবে, ফিট করতে পারবে এরকম লোক নাই ওই মুহূর্তে, অথবা সিলিন্ডারটা এই জায়গায় আছে, সিলিন্ডারটা ওই জায়গায় ক্যারি করতে হবে, কে ক্যারি করে নিয়ে যাবে। লাংস এফেক্টেড হলে তো অক্সিজেন প্রপারলি সাপ্লাই করতে পারে না, তখন আমাদের হয়তো নর্মাল যে অক্সিজেন আমরা ইউজ করি সাধারণত 5 to 6 লিটার পার মিনিট অথবা 10 to 12 লিটার পার মিনিট, তখন এত হাই লেভেলে অক্সিজেন লাগতো, সেই ডিমান্ড অনুযায়ী উই আর নট রেডি, আমরা রেডি ছিলাম না। অক্সিজেনের একটা আমরা সাধারণত 94% এরকম স্যাচুরেশন রাখতে চাই, 94 to 100%। তো অনেক সময় দেখা যায় যে ওভার ইউজ অফ অক্সিজেন করলে কি হয়, বাচ্চাদের আমরা যদি অক্সিজেন ওভার ইউজ করি, যেটা বললাম যে ব্লাড ভেসেল সংকুচিত হয়, ভেসোস্পাজম হয়, তাহলে অনেক সময় সেটা থেকে বাচ্চাদের রেটিনাল ডিটাচমেন্ট হয়। অনেক সময় দেখবেন যে প্রিম্যাচিউর বাচ্চা, আমাদের 30 উইকস একটা বাচ্চা হলো, তাকে লম্বা সময় দিয়ে অক্সিজেন দিলাম, তাহলে আরোপি হতে পারে বাচ্চাদের। তো এটাও আমাদের সবসময় মাথায় রাখতে হবে। অক্সিজেন সামিট 2025 যেটা, সেটার জন্য আমাদের শুভকামনা থাকলো। আর আমরা যেটা বলতেছি, আমাদের সাব সেন্টারে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই বা সাফিসিয়েন্ট লোকবল নাই, বা যে পেশেন্টটাকে আমি অক্সিজেন দিয়ে রাখলাম সে পেশেন্টটাকে টেক কেয়ার করার জন্য সবসময় আমরা লোক পাই না। আমি আশা করি যে অদূর ভবিষ্যতে আমরা এবং আমাদের গভর্নমেন্ট সব মিলেই যৌথভাবে আমাদের যে ল্যাকিংসটা আছে সেটা আমরা ঠিক করে ফেলতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমি অত্যন্ত আনন্দিত একথা জেনে যে প্রথমবারের মতো বাংলাদেশে ICDDRB বাংলাদেশ অক্সিজেন সামিট 2025 অর্গানাইজ করতে যাচ্ছে। দেখুন, কোনো প্রাণী কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। আমরা যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, এটাতে কিন্তু মাত্র 21% হলো অক্সিজেন, আর 78% হলো নাইট্রোজেন। তো আমরা তো কোনো সময় বলি না যে আমরা নাইট্রোজেন নিচ্ছি, আমরা বলি আমরা অক্সিজেন নিচ্ছি। তো এটা কি মিন করে যে অক্সিজেন, এটা কিন্তু একটা জুডিশিয়াস ইউজ হওয়াটা খুব প্রয়োজন। আমরা যদি নবজাতকের কথা চিন্তা করি, NICUতে যত বাচ্চা ভর্তি হয়, অলমোস্ট 1 বেবিজ রিকোয়ার্ড অক্সিজেন। একটু যদি ডিজিজ নিয়ে চিন্তা করি, কমনলি কোনটা আমরা বলবো, সেটা বেশিরভাগ হয় প্রিম্যাচুর বেবিদের, যে বাচ্চা 37 সপ্তাহ আগে জন্ম নিচ্ছে। এখন আসুন যে আমাদের দেশে এই প্রিম্যাচুর ডেলিভারির হারটা কেমন, আপনারা জেনে অবাক হবেন। 103টা দেশের স্টাডিতে দেখা গেছে বাংলাদেশে প্রিম্যাচুর ডেলিভারির হার সবচেয়ে বেশি। আমাদের দেশে প্রতি বছর প্রায় 30 লক্ষ ডেলিভারি হয়, তার 16 to 80% বেবিজ আর বর্ন প্রিটার্ম। তো প্রিম্যাচুর বেবিদের ক্ষেত্রে RDS একটা অসুস্থতা আছে, ট্রানজিয়েন্ট টিকেট অফ নিউবর্ন, এদের সব বাচ্চারই কিন্তু অক্সিজেন প্রয়োজন হয়। এছাড়া যে বাচ্চাগুলো ম্যাচিউর হিসাবে জন্ম নিচ্ছে, অসুস্থতার ভিতরে একটা হলো যে মেকোনিয়াম অ্যাসোসিয়েশন সিনড্রোম, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, এসব বাচ্চার কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। এখন আমরা যদি একটু শিশু বয়সের কথা চিন্তা করি, সে বয়সে আমরা দেখি যে বিশেষ করে ব্রঙ্কিওলাইটিস খুবই কমন, অ্যাজমা, নিউমোনিয়া, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। আমরা ভুলি নাই কোভিডের কথা। কোভিডের সময় চারিদিকে কিন্তু হইচই পড়ে গেল যে অক্সিজেন 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 প্রয়োজন, কিন্তু আমরা যত প্রয়োজন, যে নিড, যে ডিমান্ড, ওই পরিমাণ সাপ্লাই মোস্ট প্রবলি কিন্তু আমাদের ছিল না। পরবর্তীতে আমাদের গভর্নমেন্ট, ইউনিসেফের সহযোগিতা এবং অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার্স, তাদের সহযোগিতায় কিন্তু অক্সিজেনের অনেকটা সাপ্লাই কিন্তু আমরা গভর্নমেন্ট এনশিওর করতে পারছে। এটা একটা বড় খবর। এটা কিন্তু একটা মেডিসিন, দিস ইজ এ ড্রাগ। এটা যেমন উপকার করবে, এর কিন্তু সাইড এফেক্টও আছে। আমরা বলি না ডাবল এজ সোর্ড, এটা অক্সিজেনের সাথে আমরা তুলনা করতে পারি। আমরা যখন অক্সিজেন দিচ্ছি, অক্সিজেন দেওয়ার অনেকগুলো মাধ্যম আছে, অনেকভাবেই দেওয়া যেতে পারে। যেমন একটা নবজাতক, তার যখন শ্বাসকষ্ট হয়, আমরা সবাই জানি ফেস মাস্কে দেওয়া যায়, হেড বক্সে দেওয়া যায়, এটার মধ্যে অনেক বেশি অক্সিজেন দেওয়া যায়, কিন্তু এখানে মিসইউজ অফ অক্সিজেন এবং এই অক্সিজেনের কিন্তু ঠিকমতো মাপটা দেওয়া যায় না। কিভাবে মেপে দেওয়া যেতে পারে, সেটা হলো CPAP, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার।
ডাব্লিউএইচও এখন বলছে যে প্রিটার্ম বেবি যদি শ্বাসকষ্ট থাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে সিপ্যাপ দিতে হবে। ইভেন ইট ক্যান বি স্টার্টেড ফ্রম ডেলিভারি রুম, এবং তার আউটকাম কিন্তু অনেক ভালো। এখন আমরা যদি দেখি যে সিপ্যাপ আমাদের কতগুলো জায়গায় আছে, অধিকাংশ ডিস্ট্রিক্টে কিন্তু এখন নবজাতক সেবার জন্য স্ক্যান তৈরি হয়ে গেছে, কিন্তু সিপ্যাপ কিন্তু সব ডিস্ট্রিক্টে নাই। পাশাপাশি আমি যখন অক্সিজেন দিচ্ছি আমার কিন্তু পালস অক্সিমিটারটাও থাকতে হবে, কারণ পালস অক্সিমিটার যদি না থাকে ডাব্লিউএইচও রিকমেন্ডেশন হলো স্যাচুরেশন থাকতে হবে 90 to 95%। তার কম হলে যেমন হাইপোক্সিয়া হবে, ক্ষতি হবে ব্রেনে, বেশি যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ক্ষতি হবে। সো 90 to 95% মাপবো কিভাবে? পালস অক্সিমিটার দিয়ে। সো এভরিওয়্যার হোয়ার দ্য অক্সিজেন আর ইউজিং, ওই প্রত্যেকটা জায়গায় কিন্তু পালস অক্সিমিটারটা আমার থাকা প্রয়োজন আছে। এখন যদি বেশি হয় তো সমস্যা কি হবে? প্রিটার্ম বাচ্চার ক্ষেত্রে বিশেষ করে রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি, দিস ইজ ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ব্লাডনেস ইন চিলড্রেন। এরপরে আসুন আমরা আরো কিছু পদ্ধতি আছে, যেমন হাই ফ্লো নাজাল ক্যানুলা, এটাতেও অক্সিজেনের মাত্রা মাপা যায়। ভেন্টিলেটর লাগে খুব কম বাচ্চারই, সেক্ষেত্রে অক্সিজেন মাপা যায়। আরেকটা হলো ব্লেন্ডেড অক্সিজেন বলা হয়। 2 লিটার উপরে যখনই অক্সিজেন দিতে হবে সেটা ব্লেন্ডেড হতে হবে কিসের সাথে? এয়ারের সাথে। সো পিওর অক্সিজেন 2 লিটার উপরে গেলে কিন্তু ওইটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালো মতো খেয়াল করার বিষয় রয়েছে। তো আমি আমার এই সংক্ষিপ্ত কথার শেষে আমি আইসিডিডিআরবি আয়োজিত বাংলাদেশ অক্সিজেন সামিট 2025 শুভকামনা করছি, এবং আমার এটা একটি আবেদন থাকবে যে এই সামিটের মাধ্যমে যেন আমাদের গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট পার্টনার্স, প্রফেশনাল বডিজ, অল স্টেক হোল্ডার্স সবার মাঝে যেন অক্সিজেনের সুষ্ঠু ব্যবহার এবং ডিমান্ড হিসাবে যেন সাপ্লাই, এটা যেন আমরা নিশ্চিত করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।